আচ্ছা, অলরেডি আমরা আগে দুটো ভিডিও করে ফেলেছি। প্রথম ভিডিওটা ছিল কে বাঁচায় থেকে, আর দ্বিতীয় যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে ভারতবর্ষের গল্প থেকে। এবার আমরা তৃতীয় যে গল্পটা আলোচনা করব সেটা হচ্ছে ভাত। কার লেখা? মহাশ্বেতা দেবী। তা এই যে মহাশ্বেতা দেবী, ইনি প্রথম থেকেই কিন্তু সমাজে যারা একদম নিচু তলার মানুষ, মানে অর্থাৎ সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে কিন্তু ইনি বেশি গল্প লেখেন। যাই হোক, এবার আমরা এই গল্পের যে প্রধান চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো তোমরা, গল্পটা প্রথম 1982 খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকায় প্রকাশিত হয় এবং পরবর্তীকালে শ্রেষ্ঠ গল্প সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে। এই গল্পটা তোমাদের পড়তে হলে প্রথমে তোমাদের 4টে চরিত্র সম্পর্কে ভালো করে জানতে হবে। প্রথম যে চরিত্রটা আছে উৎসব নাইয়া, দ্বিতীয় যে চরিত্রটা আছে সেটা হচ্ছে বড় পিসিমা, তৃতীয় যে চরিত্র আছে সেটা হচ্ছে বুড়োকর্তা, আর 4 নম্বর চরিত্রে যে আছে সে হচ্ছে বাসিনী। এখানে যে বুড়োকর্তা বলেছি, এখানে কিন্তু দুটো জেনারেশন তোমাদেরকে ভেবে নিতে হবে। একটা ধরো বাবার জেনারেশন আর একটা ধরো দাদুর জেনারেশন, মানে বুড়োকর্তা মানে এখানে কিন্তু দুজনকে বোঝানো হচ্ছে। আর এছাড়া এই গল্পের মধ্যে তোমরা অল্প সময়ের জন্য কিছু কিছু চরিত্র পাবে। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে বড় বউ, ছোট বউয়ের বাবা, ডাক্তার, নার্স, ভজন চাকর, এবং এছাড়া মহানাম শতপথী, সতীশ মিস্ত্রি, সাধন দাস, চন্ন নির্মা। তো চলো আমরা প্রথমে গল্পটা নিয়ে কিছু আলোচনা করছি। তো তোমাদের এই গল্পটা একটু মন দিয়ে শুনতে হবে। তো এখন পুরো মন দিয়ে তোমরা গল্পের ক্যারেক্টারগুলো ভালো করে বুঝে নাও, তারপর আমি গল্পটা প্রথম দিক থেকে আলোচনা করছি। তো দেখো, প্রথমে গল্পটা কিভাবে শুরু হচ্ছে। গল্পটা শুরু হচ্ছে, প্রথমে বলেছে যে ইনি একদম সাধারণ মানুষদের নিয়ে গল্প লেখে। তো এই গল্পে তোমরা উৎসব যে চরিত্রটা পেলে, একটু আগে যে আমি চরিত্রটার কথা বললাম তোমাদেরকে, যে বললাম যে উৎসব নাইয়া, এই উৎসব নাইয়া হচ্ছে একদম সুন্দরবনের একটা সাধারণ পরিবারের ছেলে, যে কিছুদিন আগেই তার পরিবার থেকে সব কিছু হারিয়ে গেছে। সব কিছু বলতে কি, তার পরিবার অর্থাৎ তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, সব কিছু হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে যেটা সাধারণ মানুষের হয়, যখন প্রিয় মানুষরা আমাদের কাছ থেকে হারিয়ে যায় তখন আমরা কি করি, আমাদের মাথা ঠিক থাকে না। উৎসব নায়েরও ঠিক একই অবস্থা। যেহেতু তার পরিবারে কেউ আর নেই, কেন নেই, সুন্দরবন যে এলাকা সেখানে মাঝে মাঝে প্রচুর ঝড় বৃষ্টি হয়। আর এই উৎসব নাইয়া যেখানে থাকে সেখানে ঝড় বৃষ্টির জন্য তার স্ত্রী, তার ছেলে মেয়ে সবাই বানের জলে ভেসে যায়। তো যাওয়ার পরে তার কিছুদিন মাথা ঠিক থাকে না। যখন তার চরিত্র বা মাথা যাই বলো, যখন তার আস্তে আস্তে সজ্ঞান ফিরে আসে, তখন সে ঠিক করে যে গ্রামে আর যখন কাজ বাজ নেই, তো আমি কলকাতাতে কাজে যাব। তো এই যে কলকাতাতে কাজে যাওয়ার পরে তার যে ঘটনা, সেই ঘটনা থেকেই কিন্তু এই তোমাদের যে গল্পটা, এই গল্পটা শুরু হয়। তো পুরো গল্পটা তো ভিডিওতে রিডিং করা সম্ভব না, আমি গল্পটা হালকার উপর থেকে বলে যাচ্ছি। দেখো, গল্পের যে প্রথম পৃষ্ঠাতে, এই প্রথম পৃষ্ঠা যে বিষয়টা আছে, এখানে কি আছে, যে ওই যে আমি একটু আগে একটা কথা বললাম যে উৎসব নাইয়া সে গ্রাম থেকে শহরে এসেছিল কিসের জন্য, একটা কাজের খোঁজে। আর কোথায় কাজের খোঁজে আসছিল, তার যে দিদি, মানে গ্রামের এক পরিচিত দিদি, অর্থাৎ যে বাসিনী যে চরিত্রটা আমি বলেছিলাম একটু আগে, দেখো এই যে বাসিনী বলেছিলাম, এই বাসিনী হচ্ছে এই যে বড় পিসিমা, এই যে বুড়ো কর্তা যে বললাম, এই বাড়িতে হচ্ছে বাসিনী কাজ করে। আর উৎসব নয় যেহেতু একটা কাজের দরকার, তাই প্রথমে সে কোথায় এলো, কলকাতাতে এসে ঠিক এই বাসিনী যে বাড়িতে কাজ করে সেই বাড়িতেই কাজে এলো। আবার ঘটনাক্রমে এই বাড়িতে তখন একটা কাজের লোকের দরকার ছিল। কেন? এই মানে বুড়ো কর্তা বলো বা বড় পিসিমার বাড়িতে একটা কাজের লোকের দরকার ছিল। দরকারটা এই কারণে ছিল, এখানে যে আমি বুড়ো কর্তা বললাম, এখন বর্তমানে যে বুড়ো কর্তা আর কি, সে প্রায় মরতে বসেছে। কেন মরতে বসেছে? তার আমরা জানি সাধারণত ক্যান্সার রোগটা আমরা শুনেছি, তো তার লিভারে নাকি ক্যান্সার, গল্প অনুসারে। যাই হোক, তো সেই ক্যান্সার ডাক্তাররা সারাতে পারেনি। শেষে কে বলেছে, একজন তান্ত্রিক, বলতে পারো তান্ত্রিক। তান্ত্রিকটাকে আবার কে এনেছে, এই যে তোমাদের বললাম ছোট বউ, এই ছোট বউর বাবা একজন তান্ত্রিককে এনেছে। কিসের জন্য? এই বুড়ো কর্তার রোগটা সারানোর জন্য। তান্ত্রিক তখন এসে বলেছে, এই বুড়ো কর্তার রোগ সারাতে গেলে যজ্ঞ করতে হবে। যজ্ঞ করার জন্য কিছু কাঠ কাটতে হবে। তোমরা জানো যে যজ্ঞ করার জন্য বেল কাঠ লাগে। তো এখানে ওই বেল, তেঁতুল, অশক্ত এই ধরনের কিছু কাঠ আছে। তো সেই কাঠ কাটার জন্য একজন লোকের প্রয়োজন হবে। আর গল্পে ঠিক সেই সময়, মানে যখন এই কাঠ কাটার লোকের প্রয়োজন হবে, তখন উৎসব নাই এসেছে বাসিনীর বাড়িতে, মানে বাসিনী যে বাড়িতে কাজ করে, একজন কাজের খোঁজে। তাহলে এদের দরকার কাজের লোক, আর উৎসব নায়ের দরকার কাজ। ঠিক সেই মুহূর্তে এদের বাড়িতে এসে হাজির হয়েছে। তখন এরা কাজও দিয়েছে। কী কাজ দিয়েছে? এই যে বললাম, এই যে যজ্ঞের যে কাঠগুলো আছে, এই যজ্ঞের কাঠগুলো কাটতে হবে, তার জন্য কাজের লোককে কাজ দেওয়া হয়েছে। যাই হোক, এদিকে বাড়িতে তোড়জোড় লেগে গেছে। এই যে বড় বউ, ছোটো বউ, এদের কথা যে আমরা বললাম, এদের তোড়জোড় এই কারণে লেগে গেছে যে বুড়ো কর্তা যদি চট করে যদি মারা যায়, তাহলে অনেক দিন ধরে নিরামিষ খেতে হবে। তাই বাড়িতে একটা তোড়জোড়, একটা রান্নার ব্যাপার আছে।
আবার আরেকটা কথা আমরা বললাম যে বাড়িতে যজ্ঞের ব্যাপার আছে, তার জন্য কাঠ কাটা বলো, বাকি জোগাড় করা বলো। এই যে তান্ত্রিক এই যজ্ঞের জন্য অনেক কিছু আনতে বলেছিল। ভজন চাকর গেছে কি করতে, সে আবার শ্মশানে গেছে বালি আনতে, আবার কালো বিড়ালের লোম আনতে হবে, সেগুলো আনতে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? এই ভজন চাকরকে। যাই হোক, সবাই এক একজন কাজে ব্যস্ত। উৎসব নয়া কাঠ কাটতে ব্যস্ত, ভজন চাকর বাকি জিনিসপত্র আনতে ব্যস্ত, এদিকে ছোট বউয়ের যে বাবা সে যে তান্ত্রিক এনেছে সে যজ্ঞ করবার জন্য ব্যস্ত, এদিকে বড় বউ রান্নাবান্না করতে ব্যস্ত, যদি কোনো কারণে শ্বশুর মারা যায় তাহলে শাশুড়িরা মাছ মাংস খেতে পারবে না, সেগুলো রান্না করতে হবে। তো এই সমস্ত কাজে ব্যস্ত। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, উৎসব নিয়ে যেখানে থাকে সেটা হচ্ছে একটা গ্রাম এলাকা, সেখানে যে জলা জায়গা, সেই জলা জায়গা বলতে বাধা বলা হয়, গল্পে বাধা। তো সেই বাধাতে কিন্তু গুগলি, কচু শাক এইসব পাওয়া যায়। আর এই যে বড় বাড়িতে এই যে এরা যে এত ধনী, তারা যে বাদাতে কাজ করে সেখান থেকে কিন্তু অনেক ধান পাওয়া যায়, সেই ধানের থেকে চাল হয়, আর সেখান থেকে কিন্তু এদের অর্থনৈতিক ইনকামের মেন উৎস। এছাড়া এই যে বুড়ো কর্তা, মানে বুড়ো কর্তা আমি আগেই বলেছি দুটো, একটা যে এখন মরতে বসেছে সে, আর তার আগের বাবা। তো সে খুব চালাক লোক ছিল। সে কি করেছে, বাড়িতে যত বাড়িগুলো আছে সব কোনো ভগবানের নাম দিয়ে বাড়িগুলো তৈরি করেছে, যাতে কেউ পরবর্তীকালে সেই বাড়িতে দখলদারিত্ব করতে না পারে। যাই হোক, তাহলে বুঝতেই পেরেছো, একদিকে একদম সাধারণ মানুষের চরিত্র, একদিকে হচ্ছে ধনী ফ্যামিলি চরিত্র। এই যে বুড়ো কর্তা, তাদের যে ছেলে টেলেরা আছে, এরা আবার কাজবাজ করতে ভালোবাসে না, কারণ একেতে ধনী লোক, তো প্রচুর বেলা করে ঘুম থেকে ওঠে। শুধু এখানেই শেষ নয়, এরা যে বাড়িতে ভাত খাবে তার জন্য এদের আলাদা আলাদা চাল আছে। ধরো বড় ছেলে তার জন্য চাল আলাদা, বুড়ো কর্তা তার জন্য চাল আলাদা, তারপরে যারা চাকর বাকর কাজবাজ করে তাদের জন্য চাল আলাদা, কারণ কি এরা যেহেতু অর্থনৈতিক স্বাবলম্বী। তাহলে উৎসব নাইয়া এইগুলো দেখে তখন ভাবছে যে আমি গ্রামে বাস করি, সেখানে বাদাতে কচু শাক গুগলি ছাড়া কিছুই পাওয়া যায় না, আর এনারা যে বাদা থেকে চালগুলো নিয়ে আসে সেই বাদাটা কোথায়, তাহলে কাঠ কাটবো, ভাত খাবো, তারপর সেই বাদাগুলো খোঁজ করব। এই ভেবে সে কাঠগুলো কাটতে শুরু করে। আর এই কাঠ কাটতে গিয়ে উৎসব নিয়ে যখন কাঠ কাটে আর যখন এদিকে রান্না হয়, সে ভাতের যখন গন্ধটা নাকে আসে, তখন তার বাড়ির পুরনো স্মৃতি কথা মনে পড়ে। এখানে কিন্তু গল্পের একটু মোড়টা ঘুরে যায়। কীরকম? উৎসব নেই, আমি আগে বলেছি গ্রামের ছেলে, একদম কেনিং বলো বা সুন্দরবন বলো সে এলাকার ছেলে। তো সেখানে সে সাধারণ মানুষের মতো কাজ করতো, নদীতে মাছ ধরতো, জমিতে কাজ করতো, খাওয়া দাওয়া করতো। তো একদিনকে রাত্রিবেলা হঠাৎ করে প্রচুর জোরে ঝড় এসেছিল। সেই ঝড়ে উৎসব নাইয়ার যে পরিবারের ছেলে মেয়ে বলো, তার স্ত্রী বলো, সবাইকে কিন্তু জলে ভাসিয়ে নিয়ে গেছিলো। সকালবেলা যখন এই উৎসব নাইয়ার হুঁশ ফিরল, সে দেখলো সে একটা গাছে বেঁধে আছে, আর তার বাড়ি ঘর, স্ত্রী, ছেলে মেয়ে কেউ কিন্তু আর নেই। তারপরে সে একটু পাগলের মতো হয়ে গেছিলো, যেহেতু তার মানে প্রিয় মানুষজনরা ছিল না। এছাড়া তার আরেকটা দুঃখের ব্যাপার ছিল, সে যার বাড়িতে কাজ করতো সেই বাড়ি থেকে তখন কোনো সাহায্য তাকে কিন্তু দেওয়া হয়নি, মানে সব দিকেই থেকে কিন্তু সে সর্বহারা হয়ে গেছিলো। তারপরে কিন্তু সে শহরে কাজের জন্য এসেছিল। এটা ছিল তার গ্রামের দুঃখের ব্যাপার। যাই হোক, এদিকে আবার কি বললাম, বড় বাড়িতে তোড়জোড় চলছে কিসের জন্য? এই যে যজ্ঞর কথা আমি একটু আগে বললাম যে একটা যজ্ঞ করতে হবে। তো যখনই মোটামুটি এই যে ছোটো বউয়ের বাবা যে তান্ত্রিক কিনেছে সব কিছু রেডি করা হয়ে গেছে, তান্ত্রিক তখন বলছে যে আগে যজ্ঞ করা হবে, তারপরে তোমরা খাবার দাবার খেতে পারবে, যতক্ষণ না যজ্ঞ শেষ হবে। তাই এই বাসিনী বলো, বড় পিসিমা বলো, বড় বউ বলো, ছোটো বউ বলো, সবাই কী করেছে, রান্নাঘরটা পরিষ্কার করে খাবার দাবার রেখে দিয়ে সবাই এক জায়গাতে গোল করে বসেছে, না একটু পরেই আমার যে তান্ত্রিকটা আছে সে যজ্ঞ শুরু করবে। যখনই তান্ত্রিক মোটামুটি যজ্ঞ শুরু করেছে, সঙ্গে সঙ্গে উপর থেকে ডাক্তার বা নার্সরা খবর দিয়েছে যে উনি হঠাৎ করে কেমন যেন শ্বাসদম আটকে গেছে। যাই হোক, কিছুক্ষণ পর জানা যায় যে বুড়ো কর্তা কিন্তু মারা গেছে। তখন তান্ত্রিক একটা বিপদের মুখে পড়েছে যে সে এত কিছু আয়োজন করার পরে তারপরে বুড়ো কর্তা মারা গেল। তখন হঠাৎ করে বড় পিসিমা বলে উঠল যে হবে না কেন, কারণ যখন যজ্ঞ শুরু হয়েছিল তখন ওই যজ্ঞর পাশে এই যে বুড়ো কর্তার যে ছেলেরা ছিল তাদের মধ্যে কেউ একজন উঠে গেছিলো। তো তখন বলল যে যজ্ঞ করার অবস্থায় কেউ যদি উঠে যায় তাহলে যজ্ঞটা সম্পন্ন হয়নি, অর্থাৎ যজ্ঞে কোনো রকম দোষ দেখা দিয়েছিল, যার জন্য এই বুড়ো কর্তা মারা গেছে। এটা শোনার পরে তান্ত্রিকও দেখলো যে সেও বেঁচে যাওয়ার একটা নতুন রাস্তা খুঁজে পেয়েছে। যাই হোক, তাহলে পুরো দোষারোপটা কিন্তু তান্ত্রিকের কাছে গেল না। তান্ত্রিক কার কাছে যে দোষারোপটা গেল, যে যজ্ঞ করা অবস্থায় যেহেতু বাড়ি কোনো ছেলে উঠে গেছিলো, যার জন্য কিন্তু যজ্ঞ সম্পন্ন হয়নি, তাই বুড়ো কর্তা মারা গেছে। যাই হোক, আচ্ছা, যেহেতু এই বুড়ো কর্তার বেঁচে নেই, তাহলে তাকে আজ রাতেই দাহ করতে হবে। তাহলে দাহ করতে হবে, যেহেতু ধনী পরিবারের লোক, তাই শহরের সবথেকে ভালো জায়গা থেকে খাটিয়া, মানে যাতে করে লাশ নিয়ে যাওয়া হয় সেই খাটিয়া, আর ফুল, চন্দন এবং কীর্তনের যে দল হয়, কীর্তনের যে দল থাকে সেই দল, যাই হোক এগুলো সব ভাড়া করে নিয়ে আসা হলো।
উৎসব নাইয়া তখন ঘুম থেকে উঠে ব্যাপারটা বুঝতে পারলো। আর বাড়িতে সকালবেলা থেকে যে রান্নাবান্নাগুলো হয়েছিল, মানে ভাত বলো, ডাল বলো, মাছ বলো, মাংস বলো, সেগুলো কিন্তু আর রাখা যাবে না, যেহেতু এগুলো অসুচ বাড়ির খাবার। তো এগুলো ফেলে দিয়ে আসতে হবে। আর ফেলতে কারা যাবে? বাসিনী বা কাজের যারা অন্যান্য লোক আছে তারাই ফেলতে যাবে। তখন উৎসব নাইয়া বুঝতে পারলো তাকে কী করা দরকার। আসলে সে প্রায় 1 মাস ধরে খেতে পারেনি। কি খেতে পারেনি? ভাত খেতে পারেনি। তার কারণ, তার প্রথম যখন একটু হুঁশ হয়েছিল, মানে অর্থাৎ তার স্ত্রী বা তার সন্তানরা মারা যাওয়ার পরে তার প্রথম যখন হুঁশ হয়েছিল, তখন লঙ্গরখানায় পৌঁছাতো, কিন্তু সে খাবার ঠিকঠাক খাবার পেত না, যার জন্য তাকে হয়তো কিছু শুকনো চাল বা যাই হোক জল এই জাতীয় খেয়ে তাকে থাকতে হতো। তাই অনেক দিন পরে সে ভাত খাবে এই আশাতেই ছিল। বাসিনী যখন ভাতগুলোকে ফেলতে গেছিলো, কিছু দূর ফেলতে যাওয়ার পরে উৎসব নাইয়া তখন বাসিনীকে বলে যে তুই কত দূর ফেলবি, আমাকে দে, আমি ফেলে দিয়ে আসি। আসলে এই উৎসব নাইয়ার মনে চলছিল কিন্তু অন্যরকম একটা চিন্তা। সে কিছু দূর যাওয়ার পরে সেই যে ডেকসি বা গাবলা বলো, সেটা নিয়ে দৌড়াচ্ছিল। বাসিনী তখন বলে এটা মৃত বাড়ির ভাত, এগুলো খাওয়া উচিত নয়। কিন্তু উৎসব নাই এসব কোনো কথাই শোনে না। যেহেতু সে 1 মাস ধরে কোনো রকম খাবার পাচ্ছিল না, সেই ভাতটা নিয়ে বা ডেকসিটা নিয়ে দৌড়ে সোজা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেল। গিয়ে সে সেখানে থেকে কিছুটা জল খেলো। আর যে ডেকসিটা ছিল সেই ডেকসিটার মধ্যে 2 হাত ঢুকিয়ে ভাত খাচ্ছিল। আর তখন সে মনে মনে বলছিল চন্নুনি খা, চন্নুনির মা খা। কারণ আমরা গল্পের প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে চন্নুনির মা অর্থাৎ উৎসব নাইয়ার স্ত্রী, আর চন্নুনি হচ্ছে উৎসব নাইয়ার সন্তান। তো উনি মনে মনে বলছিল যে আমার মধ্যে থেকে তোরাও খা। এইভাবে করতে করতে সে কখন ঘুমিয়ে গেছিল তার না আর মনে নেই। যখন তার ঘুম ভাঙলো, দেখলো তার সামনে 2 জন পুলিশ দাঁড়িয়ে আছে আর তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। কেন? সে ওই ধনী পরিবারের বাড়ি থেকে ওই ডেকসি বা গামলা যাই হোক সেইগুলো চুরি করেছে। সেই চুরি করা অপরাধে উৎসব নায়ককে পুলিশে ধরে নিয়ে যায়। এখানে কিন্তু গল্পটা শেষ হয়। অর্থাৎ এই মহাশ্বেতা দেবী আমাদের যে গল্পটা লিখেছে, যে ভাত, উনি এই ভাত গল্পের সাহায্যে বোঝাতে চেয়েছে যে আমাদের যে খাবার, দুবেলার খাবার ভাত, তো সেটা সাধারণ মানুষের জোগাড় করবার জন্য কত কিছুই না করতে হয়। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা এই খাবারগুলো খুব সহজেই পায় এবং তার অপচয় করে। তাহলে এই জিনিসটা আমাদেরকে বোঝানোর জন্য কিন্তু এই গল্পটা নিয়ে লিখেছেন। আচ্ছা, এখান থেকে এই বছর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু আলোচনা করে নেব। এবছর তোমাদের জন্য ভাত গল্প থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেখো। 1, মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্প অবলম্বনে করে ঝড় জল বন্যার রাত্রির বর্ণনা দাও। অর্থাৎ আগেই তোমাদেরকে বলেছি এই গল্পে যে প্রধান চরিত্র উৎসব নাইয়া, সে যে গ্রামে থাকতো অর্থাৎ সুন্দরবন এলাকাতে যে থাকতো, সেই রাতে তার বাড়িঘর যে ঝড়ে উড়ে গেছিল, তো সেই সম্পর্কে লিখতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হচ্ছে দেখো, দাঁতগুলো বের করে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে কার সম্পর্কে কথা বলা হয়েছে? উদ্দৃষ্ট ব্যক্তিটি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল তা ভাত গল্প অবলম্বনে লেখো। অর্থাৎ যেটা আমি শেষের দিকে বলেছিলাম, গল্পের শেষের দিকে যখন উৎসব নাইয়া ভাত অর্থাৎ ডেকসি ভর্তি যে ভাত নিয়ে দৌড়াচ্ছিল, তখনের যে ঘটনাটা আছে সেটা এখানে বর্ণনা করতে হবে। তারপর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কি উদ্দিষ্ট ব্যক্তি, এমন হওয়ার কারণ কি? আমি আগেই বলেছিলাম গল্পে 2টো বাদা আছে। একটা বাদা হচ্ছে উৎসব নিয়ে যে গ্রামে থাকে সেখানে, সেই বাদা থেকে কি পাওয়া যায়? কচু শাক, গুগলি এইসব। আর শহরে যে বড়লোকের বাড়ির যে বাদাটার কথা বলা হয়েছে সেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ধান পাওয়া যায়। তাহলে সেই তুলনামূলক আলোচনাটা এখানে করতে হবে। এরপর যে কোশ্চেনটা আছে দেখো, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমার পরিচয় দাও, তার চরিত্রিক বৈশিষ্ট্য লেখো। তো গল্পে আমরা কিন্তু তখনই বলেছি যে বড় পিসিমা হচ্ছে ওই বাড়ির কিন্তু প্রধান ব্যক্তিত্ব। সে বিয়ে করেনি, সে গোটা পরিবারের দায়িত্ব সে একাই কিন্তু পরিচালনা করত। যাই হোক, এই 4টে গল্প 4টে কোশ্চেন তোমাদের 2024 সালে এবছর কিন্তু ইম্পর্টেন্ট।